ওকে। আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, ওই কি বলে, এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম আমরা পিউরিটি, টেস্ট অফ পিউরিটির পরে। রেস্ট অফ দ্য পার্ট একটু দেখবো এই নোটের। তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইউনিট 3, যেগুলা মোস্ট কমন, মানে খুব কমনলি পাওয়া যায় আর কি সব জায়গায়, বেশিরভাগ পাস্ট পেপারই। তোমরা যখন করবা তখন বুঝবা আর কি। um, Rubab, you still did not send me the homework. Where is it? And Anisha, তুমি হোমওয়ার্ক পাঠাইছো? আমাকে তো পাঠাইলা না হোমওয়ার্ক এখনো। Anisha, can you hear me? ইয়েস স্যার, কালকে দিয়ে দিব। কালকে আজকে দিতে পারবো না? এখন নাকি এখনো রইছে কিছু করা? এখনো বাকি রয়েছে 2টা কালকের পেপার। ভিতরে, দুইটা পেপার এখনো বাকি রইছে, কালকের ভিতরে দিয়ে দিও। আর what about Rubab? You said that you will submit it to me the day the class got finished. What happened? Rubab, can you hear me? হ্যালো রুবাব, মাইক কাজ না করলে চ্যাটে কথা বলো। ওকে, ওকে, আমরা কন্টিনিউ করি, চলো। এন্ড রুবাব, আজকে রাত্রের ভিতরে অবশ্যই তুমি 2019 সালের যে হোমওয়ার্কটা পাঠাবা। এতদিন হয়ে গেছে, এখনো পাঠাইলা না, এটা কোনো কথা হইলো? তোমাদেরকে তো বারবার বলতেছি যে পরে সময় পাবা না, তাই না? তোমাদের ভালোর জন্যই বলতেছি হোমওয়ার্ক গুলা কালকের ভিতরে, আজকের ভিতরে অবশ্যই পাঠাবা। আচ্ছা, আমরা কন্টিনিউ যদি করি আজকেরটা। সো প্রথমত নেক্সটে, যে যেটা নেক্সটের কথা, যেটা নাম্বার 4 নম্বর, যেটা এটা হইতেছে রেট অফ হ্যালোজেন রিঅ্যাকশনস। এইখানে যেটা হইতেছে সেটা হইতেছে the rate of halogen alkane reactions can be compared by two ways. একটা হইতেছে rate of reactions of halogen alkanes of the same structure but different halogen। ঠিক আছে? তো হ্যালোজেন হয়তো বা ডিফারেন্ট হইতে পারে, বাট সেম স্ট্রাকচার থাকতে পারে। সো এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আসলে আমরা বন্ড এনথালপির উপর ডিপেন্ড করে। মনে রাখবা, যার বন্ড এনথালপি বেশি তার মানে কি? দ্য বন্ড ইজ ভেরি মাচ স্ট্রঙ্গার, রাইট? সো যেহেতু বন্ডটা অনেক বেশি স্ট্রং, তাহলে সেই হিসেবে বুঝতেই পারতেছো দ্যাট আর অনেক বেশি হিট এনার্জি লাগবে, এবং আরো বেশি সময় লাগবে বন্ডটা ভাঙার জন্য, ফর উইচ রেট অফ রিয়াকশন ফর ওয়ান ক্লোরোবিউটেন উইল বি স্লোয়ার। এরকম দেখো তুমি বিউটেন বিউটেন বিউটেন, তো দেখো অ্যালকিনের পার্টটা সেম, সেম থাকতেছে কিংবা কনসিস্টেন্ট থাকতেছে। জাস্ট কি হইতেছে, দ্য টাইপ অফ হ্যালোজেন ইজ চেঞ্জিং, রাইট? ক্লোরো, ব্রোমো, আয়োডো। দেখো তুমি যত নিচে যাবা গ্রুপ 7 এর, যত অ্যাজ ইউ গো ডাউন দ্য গ্রুপ, দ্য polarity become low while the bond enthalpy also becomes low. সো বন্ড এনথালপি যত বেশি কম হবে, তত রেট অফ রিয়াকশন তত বেশি বাড়বে, কারণ বিকজ ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড
যেহেতু বন্ডটা উইক হইতেছে, আরো বেশি আরো কম হিট এনার্জি লাগবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কি তাড়াতাড়ি বন্ডটা ভেঙে রিয়াকশনটা হবে। ক্লিয়ার? সো এটাই হলো কথা। তারপরে নেক্সটে যদি আমরা দেখি, সেটা হইতেছে আমাদের নেক্সট পার্ট যেটা, তো আশা করি এই রেট অফ রিয়াকশনটা বুঝছো। নেক্সট পার্টটা আমি যদি দেখি, এই এখন দেখা গেল যে হ্যালোজেন অ্যালকেনি, বাট এবার মনে করো স্ট্রাকচারটা ডিফারেন্ট, কিন্তু হ্যালোজেন সেম। একই হ্যালোজেন ইউজ করা হইতেছে, কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট। স্ট্রাকচার ডিফারেন্ট বলতে ওই যে 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন, 2nd ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন, 3rd ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন। এই ডায়াগ্রামটা আমি অনেকবার আমাদের কোর্সের বিভিন্ন ক্লাসে কিন্তু বলেছিলাম। স্টেবিলিটি বলতে কি বুঝে, তাই না? আমরা সবাই জানি যে টার্সিয়ারি carbocation or tertiary halogen is the most stable, then the secondary one is most stable, and the least stable is obviously the primary or the first degree carbocation. এখন এটা দেখবা যে তোমার টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে যে সিএক্স বন্ড, যেটা সিএক্স বন্ডটা হইতেছে কি, ইটস দ্য হ্যালোজেন গ্রুপ, রাইট? এক্স ইজ দ্য হ্যালোজেন গ্রুপ, ইজন্ট ইট? সো এই সিএক্স বন্ডটা টারশিয়ারি কার্বোক্যাটায়নের, সরি, টারশিয়ারি হ্যালোজেন অ্যালকিনে সবচেয়ে উইক, ঠিক আছে? অ্যান্ড এটা যেহেতু সবচেয়ে উইক, লাইক এটার বন্ড এনথালপি যেহেতু সবচেয়ে মানে কম থাকে কিংবা অনেক উইক থাকে, সো ইট বিকামস ইজিয়ার ফর দ্য হ্যালোজেন টু গেট লস্ট, অ্যান্ড সো দ্য রিয়াকশন ইজ ফাস্ট। সো এটা যেহেতু উইক, ইজিলি মনে করো আমরা হিট এনার্জি দিয়ে এই হ্যালোজেনকে, এই সিএক্স বন্ডটা ভাঙতে পারি, ভেঙে হ্যালোজেন লুজ হয়ে যেতে পারে। অ্যাজ আ রিজাল্ট দ্য রিয়াকশন উইল বি ফাস্ট। আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করে দেখি, দ্য বন্ড সিএক্স ইজ স্ট্রংগেস্ট প্রাইমারি স্ট্রাকচারে, আবার কিন্তু কি সিএক্স বন্ডটা অনেক স্ট্রং, যেহেতু এটা একটা লিস্ট স্টেবল স্ট্রাকচার, যার ফলে আরো বেশি ইউনো বেশি হিট এনার্জি লাগে, আর এখানে কম লাগে। সো বেশি হিট এনার্জি লাগার ফলে বলতে পারো ইট বিকামস টাফ ফর দ্য হ্যালোজেন টু গেট লস্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমার ওভারঅল বলতে পারো দ্য রেট অফ রিয়াকশন ইজ স্লোয়েস্ট, ঠিক আছে? সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকিনের রিয়াকশনটা বলতে পারো থার্ড আর ফার্স্টের মাঝখানে একটা পড়ে আর কি rate, ঠিক আছে? সো এটাই হলো কথা। তারপরে হইতেছে অর্গানিক কম্পাউন্ড অ্যানালিসিস। তো আমাদের এখানে ফাংশনাল গ্রুপের মধ্যে আছে অ্যালকেন, অ্যালকিন। প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের বেসিক্যালি এই টেবিলের মধ্যে কি কি টেস্ট ইম্পর্টেন্ট, যদিও আমরা কোর্সে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা দেখাইছি চ্যাপ্টার ওয়াইজ ভাবে, বাট এখানে বলতে পারো একটা সামারি দিয়ে দিচ্ছে, কারণ এই সামারিটাই ইম্পর্টেন্ট। এই টেবিলটা অবশ্যই তোমাদেরকে বাই হুক অর ক্রুক মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। তোমাকে 6 মার্কের প্রশ্ন দিয়ে দেয়, কিছু কম্পাউন্ড দিবে, ঠিক আছে? এই কম্পাউন্ড গুলার মনে করো ফাংশনাল গ্রুপ দিয়ে দিবে। সো লাইক তোমাকে আইডেন্টিফাই করতে হবে সুইটেবল টেস্ট দিয়ে, যে কি কি সুইটেবল টেস্ট ইউজ করলে আমরা বেসিক্যালি এসব ইউনো মেনশনড ফাংশনাল গ্রুপস গুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাই না? তখন এবং দ্য রেসপেক্টিভ অবজারভেশনস গুলো কি হবে, তাই না? সো এই টেবিলটা যদি মুখস্থ রাখতে পারো কিংবা মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে বলতে গেলে, ঠিক আছে? অ্যালকেনের আর অ্যালকিনের জন্য ব্রোমিন ওয়াটার। মজার ব্যাপার হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে এটা ডিকালারাইজ হয়, এটা তো জানি। আর ব্রোমিনের যে কালার, যেটা অরেঞ্জ ব্রাউন, ওটা সমানই থাকে অ্যালকিনের ক্ষেত্রে। For halogen alkene though, we can use any of these three। মানে প্রথমত NaOH অ্যাড করব, মানে NaOH অ্যাড করব, তারপরে HNO3 অ্যাড করব, few drops of silver nitrate solution অ্যাড করব, তারপরে ওই যে এটা কিন্তু ওই কালকেই পড়িয়েছিলাম যে হোয়াইট পিপিটি হইলে যদি ডাইলুটে সলিউবল হয়, NH3 তে কনসেন্ট্রেটেড NH3 তে সলিউবল হয়, তাহলে ওটা কি হবে? ওইটা হবে তোমার RCl, ঠিক আছে? তো ক্রিম হইলে ওই যেগুলো এগুলো করলে RBR। আই থিঙ্ক ইউ হ্যাভ জাস্ট সিন দিস ইন দ্য প্রিভিয়াস ক্লাস। কালকের ক্লাসেই তো মনে হয় দেখিয়েছিলাম, আই গেস, তাই না? উপরে দেখিয়েছিলাম এই যে এটা না, এই যে উপরের ক্লাসে, কালকের ক্লাসে বেসিক্যালি দেখিয়েছিলাম, দেখছো যে হ্যালাইট টেস্টটা নতুন যে পার্ট, যেটা পিপিটি কালারটা হয়তোবা পর্যন্ত তোমরা হয়তোবা এটা ইয়েতে পড়ছো, কি বলে, আইজিসিসি পর্যন্ত পড়ছো, বাট এই অ্যামোনিয়ার পার্ট, যেটা অ্যামোনিয়া সলিউশনে ডিজলভ ডিজলভ করে সলিউবিলিটি ডিটারমাইন করা, দুইটার ক্ষেত্রে এই জিনিসটা নতুন। সো এই জিনিসটাই ওরা বেসিক্যালি এবার এখানে সামারাইজ করে দিচ্ছে আর কি টেবিলের মধ্যে, ঠিক আছে? তো এটা নতুন কিছু না, আশা করি মনে রাখতে পারবা। তারপর হচ্ছে হাইড্রোক্সাইল গ্রুপ, মানে অ্যালকোহল গ্রুপ, যেটা সাধারণত সলিড PCl5 আমরা অ্যাড করি, এবং HCl যদি তৈরি হয়, মিষ্টি ফিউম মানে হইতেছে HCl, ঠিক আছে? HCl গ্যাস কি আমরা মিষ্টি ফিউম হিসেবে দেখি অবজারভেশন। সো এটা হইলো, মানে তাহলে বুঝতে হবে OH গ্রুপটা আছে, ঠিক আছে? OH গ্রুপটা সাধারণত এলিফ্যাটিক অ্যালকোহলে আর কার্বক্সিলিক অ্যাসিডে পাওয়া যায়। এলিফ্যাটিক অ্যালকোহল কি, ওই যে মনো অ্যালকোহল, যেগুলো যেগুলো নর্মাল যে অ্যালকোহল, যেটা ওইটা, এগুলোকে এলিফ্যাটিক অ্যালকোহল বলে।
প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 6। বেসিক্যালি দেখো সেকেন্ডারি প্রাইমারির ক্ষেত্রে দেখো দুইটারই তুমি কি ইউজ করতেছো, অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতেছো। প্রাইমারিকে করলে তুমি অ্যালডিহাইড পাবা, ঠিক আছে, তুমি যদি অক্সিডাইজিং এজেন্ট ইউজ করো প্রাইমারিকে তুমি অ্যালডিহাইড পাবা, আর সেকেন্ডারিকে তুমি অক্সিডাইজ করা তাহলে কি পাবা, কিটোন পাবা, তাই না? এটা তো আমরা জানি। শুধু কালার চেঞ্জটা দেখতে হবে তোমাকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সো দুইটার ক্ষেত্রেই দেখতে পারতেছো কালার চেঞ্জটা সমান থাকে, অরেঞ্জ টু গ্রিন, অরেঞ্জ টু গ্রিন, শুধু প্রোডাক্টটা ডিফারেন্ট। সো অ্যালডিহাইড তৈরি হলে বুঝতে হবে যে অ্যালকোহলটা ওটা আসলে একটা প্রাইমারি ডিগ্রি অ্যালকোহল, ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল কিংবা প্রাইমারি অ্যালকোহল। আর কিটোন তৈরি হলে বুঝতে হবে যে অ্যালকোহলটা ওটা ছিল তোমার কি অক্সিডাইজ হয়েছে, ওটা ছিল তোমার সেকেন্ড ডিগ্রি কিংবা সেকেন্ডারি অ্যালকোহল। ফর অ্যালডিহাইড আর কিটোন এই দুইটার ক্ষেত্রে তোমার অ্যাসিডিফাইড ডাইক্রোমেট 6 এটাও ইউজ করা যাবে, দুইটাই অক্সিডাইজড হয় আর কি ফার্দার। তবে মজার ব্যাপার হইতেছে শুধু অ্যালডিহাইডটা অক্সিডাইজড হয়, অরেঞ্জ টু গ্রিনে যায়, কিন্তু কিটোনটা শুধু অক্সিডাইজড হয় না। তুমি যদি অ্যাসিডিফাইড K2CR2O7 দিয়ে আবার মানে অক্সিডাইজ করো অ্যালডিহাইড আর কিটোনকে, তাহলে দেখবে কিটোনটা অক্সিডাইজ হয় না, কিন্তু তোমার ওইটা হয়, আরে কি বলে ওটার কি বলে তোমার কিটোনটা হয় না, কিন্তু তোমার এটার কি কয়, সরি কিটোনটা হয় না কিন্তু অ্যালডিহাইডটা হয় অরেঞ্জ টু গ্রিনে। আর আবার অন্যদিকে দেখো বেনেডিক্স কিংবা ফেলিং সলিউশন, দিস ইজ অ্যানাদার টাইপ অফ অক্সিডাইজিং এজেন্ট, আমরা সবাই জানি, এটা পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে এক্সপ্লেন করার সময় পড়িয়েছিলাম। তো একটার ক্ষেত্রে অরেঞ্জ প্রিসিপিটেট তৈরি হয়, আর আরেকটার ক্ষেত্রে কোনো চেঞ্জই থাকে না, ব্লু সলিউশনই থাকে বলতে গেলে। ফর কার্বক্সিলিক অ্যাসিড তো দেখতেই পারতেছো সোডিয়াম কার্বনেটেড করবো, বাবল, আর বাবলস অফ গ্যাস টু বি প্রডিউস, যেটা যদি লাইম ওয়াটারকে মিল্কি করে তাহলে বুঝতে হবে এই গ্যাসটা কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাই না? তার মানে আমাদের এই কার্বনেট গ্রুপটা ছিল। ওকে, সো এটা হলো কথা। আশা করি এই টেবিলটা মনে রাখবা, এই ফাংশনাল গ্রুপের আইডেন্টিফিকেশন আর উপরের যে কয়েকটা টেস্ট ক্যাটায়ন আর এনায়নের ওগুলো অবশ্যই মনে রাখতে হবে, ফ্লেম টেস্ট সহ, ঠিক আছে? এই এসব হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের জন্য মাস্ট মাস্ট অনেকজন দেখবা এই সিম্বল আর এই সিম্বলটা ওরা ইয়ে করে ফেলে, মানে গুলায় ফেলে, কিন্তু মজার এটা ভালো করেই দেখতে পারতেছো যে এটা যদি সার্কুলার থাকে এবং সার্কুলারের মধ্যে এরকম হেয়ার লাইক ফ্লেম থাকে, এটা অক্সিডাইজিং এ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, আর এইটা কিন্তু ফ্লেমেবল, ঠিক আছে, যেটা ইয়ে করিও না। অনেকজন আবার এইটা আর এটার সঙ্গে ইয়ে করে ফেলে, এটা করোসিভ কিন্তু এটা টক্সিক, ঠিক আছে? তো এসব হ্যাজার্ড সিম্বলস গুলো অবশ্যই মনে রাখবে, এবং কি কি মিন করে ওটাও মনে রাখতে হবে। তারপরে হইতেছে জেনারেল সেফটি, যেটা ইট উইল বি এজিউম দ্যাট স্টুডেন্টস ওয়্যার আই প্রোটেকশন ডিউরিং অল প্র্যাকটিক্যাল ওয়ার্ক। কারণ তুমি একটা জিনিস দেখো, হ্যালোজেনস আর টক্সিক, রাইট, অ্যান্ড হার্মফুল বাই ইনহেলেশন। যদিও আয়োডিন ইজ মাচ লেস সো দেন ক্লোরিন অন ব্রোমিন, বিকজ এটা একটা সলিড, তাই না? তারপর আমরা যদি ক্লোরিন আর ব্রোমিন মাস্ট অলওয়েজ বি ইউজড ইন আ ফিউম কাভার্ড, কেন ফিউম কাভার্ড ইউজ করা হবে? কারণ তুমি দেখো ক্লোরিন আর ব্রোমিন দুইটাই কিন্তু কি টক্সিক। তো যদি ফিউম কাভার্ডের ভিতরে এটা ইউজ না করো তাহলে বুঝতেই পারতেছো যে ইউনো তোমার হেলথের জন্য ক্ষতিকারক, সো দ্যাটস এন ইস্যু। আবার লিকুইড ব্রোমিন কিন্তু সিরিয়াস বার্নস কজ করে, এবং অবশ্যই গ্লাভসের মাধ্যমে হ্যান্ডেল করা উচিত। অন্যদিকে দেখবা অ্যামোনিয়া ইজ টক্সিক, কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া সলিউশনস শুড বি হ্যান্ডেলড ইন দ্য ফিউম কাভার্ড, গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, কারণ কনসেন্ট্রেটেড মিনারেল অ্যাসিডস আর কিন্তু কোরোসিভ থাকে। সো যদি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কিনের মধ্যে যদি এটা পড়ে তাহলে তোমার স্কিনটা বার্ন হয়ে যাবে। বেরিয়াম ক্লোরাইড সলিউশনস এন্ড ক্রোমেটস এন্ড ডাইক্রোমেটস আর অলসো এক্সট্রিমলি পয়জনাস। ভুলে বলে মানে কি বলে, ড্রিঙ্কিং পারপাসই অবশ্যই ভুলে বলে ইউজ করা যাবে না, নাহলে মরে যাবা। সো এগুলা অবশ্যই লেভেলিং থাকতে হবে, এবং লেভেলিংটা ভালো করে দেখে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড অবশ্যই প্রফেশনাল আর ইমিডিয়েট অ্যাটেনশন, মানে তোমার যদি সেফটি ট্রেনিং না থাকে, ল্যাবরেটরি পার্সোনালের হেল্প নিবা, কারণ ওরা কিন্তু ট্রেন থাকে এসব জিনিস প্রফেশনালি এবং সেফটি হ্যান্ডেল করার করার ক্ষেত্রে, তাই না? সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তারপরে দেখবা সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড or concentrated ammonia in the eye is extremely serious and must always receive, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো যে বেশিরভাগ যে বেসগুলো যেগুলো আছে কিংবা এগুলো সব কিন্তু কি কোরোসিভ এবং টক্সিক, সুতরাং তাদেরকে গ্লাভস এবং গগলস অবভিয়াসলি আই প্রোটেকশনের জন্য ছাড়া এত সহজে ইউজ করা যাবে না, ঠিক আছে? সো ইন জেনারেল তোমাকে একটু দিয়ে দিল আর কি, যে ইন জেনারেল এসব জিনিস হাতে রাখবা, যে হার্মফুল গ্যাসের জন্য এক কথায় বলতে গেলে ফিউম কাভার যদি বলে যে কি সেফটি মেজার নিতে পারি হার্মফুল গ্যাস যদি তৈরি হয় একটা রিয়াকশনে, তখন সোজা ভাষায় বলতে গেলে ফিউম কাভার্ড বলবা ইউজ করতে, ঠিক আছে? করোসিভনেস কি, গগলস কিংবা গ্লাভস পরবা। ফ্লেমেবল হইতেছে বুঝতেই পারতেছো, ওয়াটার বাথ ইউজ করবা, ঠিক আছে? স্পিলেজ অফ কনসেন্ট্রেটেড অ্যাসিড, প্লেন্টি অফ ওয়াটার দিয়ে ওয়াশ করবা, যাতে বলতে পারো কনসেন্ট্রেটেড অ্যাসিডটা যাতে স্প্রেড না হয়, ঠিক আছে? এটাই হলো কথা। উইথ দিস আই থিঙ্ক আমাদের এই নোটটা শেষ। ওকে,
এই নোটটা হয়তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, ঠিক আছে? ওটা দেখে নিও আবার, অবশ্যই কাজে আসবে এটা ইউনিট 3 এর জন্য। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখবো পাস্ট পেপার থেকে। এগুলো কম্পাইল করা হয়েছে তোমাদের জন্যই। এটা হয়তোবা, হ্যাঁ, এটা আজকের ক্লাসের পরেই দিয়ে দিব, নো ওয়ারিস। একটু 1 মিনিট দাঁড়াও। দুহাতে our হুম, ওকে, আমরা শুরু করি। প্রথমত আমি যদি বলি সেটা হইতেছে স্লিম টেস্টের ব্যাপারে। সেটা হইতেছে, এটা তো আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। ফ্লেম টেস্ট বারবার বলতেছি, আমি বারবার বলতেছি, এখন যা দেখাবো প্রত্যেকটা কোয়েশ্চেন এবং আনসার সহ মুখস্থ করবা, ঠিক আছে? কি মুখস্থ কিংবা অ্যাটলিস্ট দেখে যাবা ইউনিট 3 এর জন্য। আই ক্যান এশিওর ইউ দ্যাট মোটামুটি কমন, মানে বেশিরভাগ পেপারেই দেখবা, রিসেন্ট পেপারে তুমি যদি দেখো সলভ করার সময়, তখন দেখবা যে মোটামুটি বলতে গেলে এগুলাই আসে, কম বেশি বলতে গেলে ঘুরায় ফেরায়। ওকে, তো প্রথমত হচ্ছে ফ্লেম টেস্ট। এটা তো একটু আগে মানে আমরা আগের ক্লাসেই পড়ছিলাম, জাস্ট একটা বলে দিলাম আর কি যে তো এখানে লিখা আছে, এখানে আশা করি এখানে বলার মতো কিছু নাই। ফ্লেম টেস্টের সাধারণত প্রসিজিওরটা লিখতে বলে, ঠিক আছে? মানে 4 মার্কের প্রসিজিওর, এটা লিখে দিবা। হয়তোবা আমি মানে এক্সটেন্সিভলি বলছি ফ্লেম টেস্টে কি ফ্লেম কালারগুলো কিভাবে শো করে, ওইটা লিখতে হবে না, ওটা থিওরিটিক্যাল পার্ট। তারা মেইনলি তোমাকে ফ্লেম টেস্টেই চাইবে, এবং কালার্সগুলো মাস্ট, কালার্সগুলো মনে রাখবা। এই যে প্রেসেন্স অফ হাইড্রোক্সাইল গ্রুপ, এগুলো কিন্তু তোমার মার্ক স্কিম থেকে নেওয়া। যে সোডিয়াম অ্যাড করবা, এফারভেসেন্স ডিউ টু হাইড্রোজেন গ্যাস গিভেন অফ বার্নস উইথ স্কুইকি পপ, সোডিয়াম ডিজলভ। সো প্রথমত হইতেছে তুমি চাইলে এইভাবেও ইয়ে করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবে, মানে 3 ভাবে বেসিক্যালি ওরা হাইড্রোক্সেল গ্রুপ আইডেন্টিফিকেশনের জন্য দিছে, দেখছো? তো যে গ্যাসটা তৈরি হবে ওইটার ফার্দার টেস্ট করতে হবে ওইটার আইডেন্টিফিকেশনের জন্য। তারপরে সোডিয়ামটা যদি ডিজলভ হয় ওই গ্যাসে, তাহলে অবভিয়াসলি বুঝতে হবে এটা হাইড্রোক্সাইল গ্রুপ। সো এরকম এই 3টা অল্টারনেটিভ মেথড আছে, এটা দেখে নিবা। তারপরে হচ্ছে প্রেসেন্স অফ অ্যামোনিয়াম আয়ন, এটাও যদিও আমি আগের ক্লাসে বলছিলাম, ওই নোটের মধ্যে লই আছে। কি হয়, HCl এর সঙ্গে রিয়াক্ট করলে হোয়াইট স্মোক গিভেন অফ, মানে ওই যে NH4Cl, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডটা রিলিজ হয়, তো এটা কি হোয়াইট স্মোক বলা হইতেছে আর কি। এটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াক্ট করে অ্যামোনিয়া গ্যাস রিলিজ হয় যখন রিয়াক্ট করে, যেটা অবভিয়াসলি ইটস দি অনলি অ্যালকালাইন গ্যাস, আমি বলছিলাম যে তোমাদের লেভেলের মধ্যে। সো ওইটা কি করে, রেড লিটমাস পেপারকে ব্লুতে কনভার্ট করে। তারপরে হইতেছে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে এগুলা। তো প্রাইমারি অ্যালকোহলস আর অক্সিডাইজড টু ইদার, এগুলো মানে ছোট মোটো জিনিস, নতুন বলে কিছু নাই আর কি। টারশারি অ্যালকোহল গুলো অক্সিডাইজ করা যায় না, কিন্তু তোমার প্রাইমারি অ্যালকোহলস গুলো অক্সিডাইজড হয়। তো এটা দেখে নিবা। ব্রোমিন ওয়াটারের ব্যাপারে আই থিঙ্ক এখানে বড় কোনো কিছু বলে লাভ নাই। জাস্ট এটা মনে রাখবা যে ব্রোমিন ইজ লেস রিঅ্যাক্টিভ দেন ক্লোরিন, কারণ অবভিয়াসলি তুমি যত উপরে যাবা রিঅ্যাক্টিভিটি বাড়বে। গ্রুপ 7 রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস, উই নো দ্যাট, রাইট? আর ক্লোরিন উপরে, ব্রোমিন নিচেই থাকে, অবভিয়াসলি ব্রোমিন ক্লোরিনের চেয়ে অবশ্যই লেস রিঅ্যাক্টিভ হবে। তো কোনো ভিজিবল রিঅ্যাকশন হয় না, নো চেঞ্জ। ব্রোমিন ওয়াটার টার্নস লাইটার ডিউ টু ডাইলেশন, কালারলেস সোডিয়াম ক্লোরাইড সলিউশন বিকামস অরেঞ্জ, ঠিক আছে? তারপরে আসো ব্ল্যাক সলিড তৈরি হয়, সলিউশন গিভস গোজ ডার্কার when bromine water reacts with sodium iodide, কারণ ব্রোমিন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন আয়োডিন। তারপরে দেখো বেরিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করবে অ্যামোনিয়াম সালফেট অ্যাজ ওয়েল এজ অ্যামোনিয়াম কার্বনেট টু ফর্ম আ হোয়াইট পিপিটি অফ বেরিয়াম কার্বনেট। এটাও ওই যে টেস্ট অফ সালফেট আর কি, তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে? সো এটাও ইম্পর্টেন্ট আসতে পারে।
এগুলা এনথালপি চেঞ্জের ব্যাপারে, এনথালপি চেঞ্জ ফর রিয়াকশন বিটুইন টু রিডিউস পার্সেন্টেজ আনসার্টেনিটি মেজারিং টেম্পারেচার ইউজ আ লার্জার মাস অফ ম্যাগনেসিয়াম অর স্মলার ভলিউম। যদি কখনো বলে যে কি আমরা অ্যাকুরেসি বাড়ানোর জন্য, টেম্পারেচার চেঞ্জের অ্যাকুরেসি বাড়ানোর জন্য কি করতে পারি, সেই হিসেবে আমরা কি করতে পারি এইটা লিখে দিয়ে দেবা যে লার্জার মাস অফ ম্যাগনেসিয়াম ইউজ করবা, কিংবা একটা স্মলার ভলিউম অফ HCl ইউজ করবা। এতে করে তোমার বলতে পারো কম ইয়ে লাগবে, মানে কম, যদি স্মলার ভলিউম অফ HCl ইউজ করো তাহলে কম অ্যালকালি লাগবে না ইউটিলাইজেশনের জন্য। সো অবভিয়াসলি চেঞ্জ ইন টেম্পারেচারটা বলতে পারো আরো তাড়াতাড়ি দেখা যাবে। যত বেশি হবে বুঝে নাও যে পার্সেন্টেজ আনসার্টিনিটিটাও বেশি থাকবে। ঠিক আছে, যত বেশি সময় লাগবে টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য। ম্যাগনেসিয়াম কিন্তু স্যান্ড পেপার দিয়ে ক্লিন করা লাগে কেন, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হবে ওইটা রিমুভ করার জন্য। আর অবভিয়াসলি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হওয়ার সময় কিন্তু আলাদা একটা এনথালপি চেঞ্জ, সো অবভিয়াসলি এটা আমরা চাইবো না ইয়ে করার জন্য, মানে কি বলে দুইটা এনথালপি চেঞ্জ চাইবো না, এটা আনফেয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ডিস্টিনেশনের ক্ষেত্রে এই যে এরো সাইনগুলো ভালো করেই দেখতে পারতেছো, এই এরো সাইনগুলো মনে রাখবা। মাঝে মাঝে কি বলে যে তোমাকে এই ডায়াগ্রামটা ড্র করে দিতে বলে। ঠিক আছে, এই দেখো, নোটিস দ্য এরো অফ দ্য ওয়াটার আউট এন্ড এরো অফ দ্য ওয়াটার ইন, এরো অফ দ্য ওয়াটার আউট, এরো অফ দ্য ওয়াটার ইন। ঠিক আছে, আবার তুমি এই দেখো দ্বিতীয় আর একটা ইয়ে আছে। ঠিক আছে, there is another type of here, the water out water in, দেখছো, notice water out is at the top and water in is at the bottom। ঠিক আছে, তো সাধারণত মানে এই যে এটা যে করা হয়, এইটা সাধারণত ওয়াটার আউট ওয়াটার ইন দুই দিকেই, মানে ওয়াটার আউট অবভিয়াসলি এভাবে সাধারণত উল্টানো থাকে, মানে ওয়াটার আউটটা উপর দিয়ে যায় আর নিচ দিয়ে বেসিক্যালি ওয়াটার হয়। এটা হয় কেন? টু প্রিভেন্ট দ্য বিল্ড আপ অফ প্রেশার। ঠিক আছে, এটা অবশ্যই, মানে এটা কেন দেওয়া হয় অবশ্যই এই রিজনিংটা মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, কোন সময় বলতে পারে এরো সাইনটা এভাবে কেন দেওয়া হয়, এটা লিখবা। ঠিক আছে, তো ওইটা হলো কথা। পলিস্টাইরিন কাপের কাজ কি? ওই যে পলিস্টাইরিন কাপের কাজ হচ্ছে ব্যাটারি ইনসুলেটর হিসেবে কাজ করা, লো হিট ক্যাপাসিটি, যাতে করে এনথালপি চেঞ্জ উড বি লেস এক্সোথার্মিক বিকার দেন উইথ পলিস্টাইরিন কাপ। ইথানল, সোডিয়াম ব্রোমাইড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে ব্রোমোইথেন তৈরি করে। এই ক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজনীয় দেখো। সালফিউরিক অ্যাসিডটা কেন স্লোলি এড করা হয়, যাতে স্পিটিং না হয়, রিঅ্যাকশনটা এক্সোথার্মিক। সো আবার দ্বিতীয় কথা হইতেছে কি বলে, টু প্রিভেন্ট দ্য মিক্সচার বয়লিং ওভার, মানে আহ, পুরো মিক্সচারই যাতে মানে বেশি টেম্পারেচারের কারণে বয়েল না হয়, এই জন্য বলতে পারো আমরা সালফিউরিক অ্যাসিডটাকে স্লোলি অ্যাড করি একটা সময় গিয়ে। ঠিক আছে, অ্যান্টি ব্রাম্পিং গ্রানিউলস কেন ইউজ করি? এগুলো তো আমরা যখন সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস পড়েছিলাম কিংবা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পড়েছিলাম তখনই বুঝছিলাম এটা কি করে, প্রমোট স্মুথ বার্নিং। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে সেপারেটিং ফানেল, তাই না? সেপারেটিং ফানেলের মাধ্যমে আমরা কি করি, লো ডেনসিটি হাই ডেনসিটি লিকুইডস গুলাকে আমরা ইজিলি ভাগ করতে পারি। ঠিক আছে, তারপরে আসো ফিজিক্যাল প্রপার্টিজ, ইমিসিবল উইথ ওয়াটার, ডেন্সার উইথ ওয়াটার, এগুলো একটু দেখে নিবা। হাউ দ্য অ্যাকোয়াস লেয়ার কুড বি রিমুভ, এটা তো শিখিয়েছিলাম না, যে তুমি ট্যাপটা খুলে ব্রোমোইথেনটাকে একটা বিগারের মধ্যে নিয়ে নিবা। ওকে, এটাই হলো কথা। সো যেটা হয় আর কি, দেখো কয়েকটা স্টেপ দিয়ে দিছি তোমাকে। স্টেপগুলোর মধ্যে তুমি যদি দেখো, এই যে এই স্টেপ 6, দ্য ব্রোমোইথেন ইজ প্লেসড ইনটু আ স্যাম্পল বটল আর ড্রাইং এজেন্ট ইজ অ্যাডেড। তোমাকে এই প্রশ্ন করতে পারে, আইডেন্টিফাই দ্য নেম অর আ ফর্মুলা অফ আ সুইটেবল ড্রাইং এজেন্ট। তোমাদেরকে বলছিলাম লাস্ট ক্লাসেই যে এই ধরনের প্রশ্ন আসবে, যে কি কি ড্রাইং এজেন্ট, তোমাদেরকে অক্সালিক অ্যাসিড, তারপর কি অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট, তাই না? তো ওইগুলো যে কোনো একটা নাম লিখে দিয়ে দিবা। তারপর প্রশ্ন করতে পারে একই প্রশ্ন একই ইয়ে থেকে, যে ডেসক্রাইব হাউ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রোমোইথেন changes after the drying agent has been added and the mixture allowed to stand। কি হবে, ক্লাউডি টু কালারলেস। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সটা কি হবে, ক্লাউডি থেকে কালারলেস হবে। তারপরে বলতে পারো স্টেট কেন একটা সিরিজ অফ মেজারমেন্টস অ্যাকুরেট টেম্পারেচার চেঞ্জ দেয় দেন টেকিং দ্য ইনিশিয়াল অ্যান্ড হাইয়েস্ট টেম্পারেচার। কেন? কারণ তুমি দেখো রিয়াকশনটা ইনস্ট্যান্টেনিয়াস না, তাহলে যার ফলে বলতে পারো বেস্ট ফিট লাইন ড্র করার জন্য, মানে যেহেতু রিয়াকশনটা ইনস্ট্যান্টেনিয়াস না, আমরা যদি সিরিজ অফ মেজারমেন্টস নিতে পারি তাহলে আমরা একটা গ্রাফ ড্র করতে পারবো না বেস্ট লাইন, যাতে করে আমরা এফেক্ট অফ কুলিংটা বলতে পারো রিয়াকশনের সময় পুরোপুরিভাবে আরো অ্যাকুরেটলি দেখতে পারবো। ওকে, আর দ্বিতীয় কথা হইতেছে দ্যাট সিরিজ অফ মেজারমেন্টস নিলে আমরা টেম্পারেচার চেঞ্জগুলোও কিন্তু অ্যাকাউন্টে নিতে পারি। ঠিক আছে, যাতে মানে কতটুকু হিট লস হয়েছে ওটাও বোঝা যাবে আর কি, চেঞ্জ যদি থাকে। আহ, এটা হলো কথা। ওকে, এসব এজাম্পশন কিন্তু এক্সপেরিমেন্টের সময় বলছিলাম, যে তোমাদের এক্সপেরিমেন্ট এক্সপ্লেনেশনের সময় বলেছিলাম যে ডেনসিটি অফ দ্য সলিউশন আমরা 1 গ্রাম পার সিএম কিউব ধরতেছি পানির সমান, আবার স্পেসিফিক ক্যাপাসিটি অফ দ্য মেটালকে 0 ধরতেছি, আর পলিস্টাইরিন কাপের ওটা ইগনোর করা হইতেছে। ঠিক আছে, তো এটা হলো কথা।
তারপরে আরেকটা সাজেস্টিভ কোয়েশ্চেন থাকতে পারে, লাইক ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল দ্য ফার্স্ট স্টুডেন্ট সাজেস্টেড দ্যাট দ্য burette was the biggest source of experimental uncertainty. Explain how the percentage uncertainty of the burette rating could be reduced without changing the apparatus. কি করবা, ওই যে লার্জার মাস অফ ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট ইউজ করবা, এতে করে কি হবে, টাইট্রেশন ভ্যালু বেড়ে যাবে, তাই না? তো স্মলার পার্সেন্টেজ আছে, তুমি চিন্তা করে দেখো, মেজার্ড ভ্যালু আমরা তো এটা জানি, তাই না, টাইমস 100%, উপরে কি থাকে, আনসার্টেনটি থাকে। তাহলে মেজার্ড ভ্যালুর পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে, পার্সেন্টেজ আনসার্টেনটি কমবে, তাই না? সো আই হোপ তোমরা এই মানে লজিকটা বুঝছো কেন ইউজ করা লাগবে হাই মাস অফ MHCO3। তারপরে দেখো, এরকম বলতে গেলে তোমার আরো অনেকগুলা আছে, এই যে এখানে দেখা নিবা, আবার যে ডিসক্রাইব আ টেস্ট এন্ড দ্য এক্সপেক্টেড রিজাল্ট টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ দ্য ক্লোরাইড আয়ন, এটা তো সোজা, ডিআয়োনাইজ ওয়াটারে ডিস্টিল ওয়াটার ইয়ে করবা, তারপরে তুমি ডাইলুট নাইট্রিক অ্যাসিড এড করবা, ডাইলুট সিলভার নাইট্রেট সলিউশন এড করবা, তাই না? এতে করে কি তৈরি হবে, হোয়াইট প্রিসিপিটেট তৈরি হবে। ওকে, সো এটা হলো কথা। তারপরে হইতেছে, আমরা যদি নেক্সটে যাই, আহ, আহ, আমরা যদি দেখি প্রসিজিওরটা যদি দেখি, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে ওরা। আহ, এখানে বলতে পারে গিভ দ্য মোস্ট সুইটেবল পিস অফ অ্যাপারেটাস ফর মেজারিং দ্য সাইক্লোহেক্সানল। এই যে এখানে যে সাইক্লোহেক্সানলটা ইউজ করা হয়েছে, কি ইউজ করে এখানে আনতে পারি, মেজারিং সিলিন্ডার ইউজ করে ইউজ করতে পারি, একটা অ্যাপ্রক্সিমেট ভলিউম কিংবা এক্সাক্ট ভলিউম মাপার জন্য পিপেট বুলেটও ইউজ করতে পারি, ঠিক আছে? কেন ফসফরিক অ্যাসিড স্লোলি অ্যাড করলে উইথ কুলিং এন্ড সল্টিং রিজাল্টস ইন আ হায়ার yield অফ সাইক্লোহেক্সিন? কারণ প্রথমত দেখো, রিঅ্যাকশনটা এক্সোথার্মিক এবং সাইক্লোহেক্সিন কিন্তু ভলাটাইল ইন নেচার, অ্যান্ড এটার কেন, কারণ অবশ্যই এটার লো বয়লিং টেম্পারেচার আছে, যার ফলে যেহেতু রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, প্রচুর পরিমাণ হিট এনার্জি রিলিজ হবে, যেটা বেসিক্যালি কি করবে, সাইক্লোহেক্সিনকে ইভাপোরেট করে দিবে ইফ দ্য অ্যাসিড হ্যাজ নট বিন অ্যাডেড স্লোলি। তাই আস্তে আস্তে অ্যাড করলে বলতে পারো রিঅ্যাকশনটাও স্লো হবে, হিট এনার্জিও আস্তে আস্তে কম তৈরি হবে, তাই না? সো এটা হলো কথা। তারপরে দেখো, অ্যান্টি বাম্পিং গ্রানিউলস আর প্রেজেন্ট টু স্মুথ, গিভ আ রিজন আদার দ্যান ড্যামেজ ওয়াই বাম্পিং শুড বি অ্যাভয়েডেড। বাম্পিং কেন অ্যাভয়েড করা লাগে, যাতে প্রোডাক্টটা কন্টামিনেটেড না হয় বাই রিয়াকশন মিক্সার, ঠিক আছে? সাইক্লোহেক্সিন যাতে মানে সাইক্লোহেক্সানলের স্প্ল্যাশ থেকে বেসিক্যালি কন্টামিনেটেড না হয়, এটার কারণে বেসিক্যালি স্মুথ বয়লিং যাতে হয়, এই জন্য আমরা বেসিক্যালি কি অ্যান্টি বাম্পিং গ্রানুলস ইউজ করে থাকি। তারপরে যখন এক্সপ্লেন ওয়াই ইন স্টেপ 4 দ্য ডিস্টিলেট ইজ কালেক্টেড ইন এ টেম্পারেচার রেঞ্জ অফ 80 টু 90 ডিগ্রি সেলসিয়াস। কেন করা হয়, কারণ সাইক্লোহেক্সিন তোমার কি একটা রেঞ্জ অফ টেম্পারেচারে বয়েল করে, আর অ্যাবভ দিস রেঞ্জ মোর ওয়াটার অ্যান্ড সাইক্লোহেক্সানল ডিস্টিলড অ্যাক্রস ইন উড বি কালেক্টেড। সো এইগুলো মেইন কারণ যে কেন তুমি এটাকে মানে রেঞ্জ অফ টেম্পারেচারে ইয়ে করে থাকি, ঠিক আছে? তারপরে এসব কোয়েশ্চেন গুলা দেখে নিতে পারো, আহামরি কিছু না। আইডেন্টিফাই শোন অন উইথ ইউজ এ ড্রাইং এজেন্ট, ড্রাইং এজেন্টের ক্ষেত্রে ওই যে ম্যাগনেসিয়াম সালফেট, অ্যানহাইড্রাস, ক্যালসিয়াম সালফেট, যে কোনো একটা বলে দিবা, ঠিক আছে? যেহেতু এটা অ্যানহাইড্রাস, সেই হিসেবে বলতে পারো এটা সল্টের সাথে রিয়াক্ট করে না। ওকে, এটা হলো কথা। তারপরে আছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, that a student investigated the enthalpy change when dissolving ammonium chloride in excess water. তো এখানে প্রশ্ন হইতেছে যে কি, এই যে প্রসিজিয়ারটা দিয়ে দেয়, সাধারণত সবসময় তোমাদেরকে প্রসিজিয়ারটা দিয়ে দিবে, ঠিক আছে? কোয়েশ্চেনে তোমাদেরকে প্রসিজিয়ারটা দিয়ে দিবে, তোমাদেরকে জাস্ট কি বলবো, এই গ্রাফ ড্র মানে গ্রাফ থেকে মানে গ্রাফও ড্র করতে বলবে সামটাইমস হয়তো বা, কিংবা এই এসব প্রশ্ন করবে, গিভ টু রিজনস হোয়াই দ্য স্টুডেন্ট স্টার্ট দ্য সলিউশন, কারণ ইউনিফর্ম টেম্পারেচারের জন্য, তাই না? এবং দ্বিতীয়ত যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ভালোভাবে ডিজলভ করে, তাই না? দেখো কি করছে, কি করছে ওরা, করছে এরপরে ফর দ্য স্টার্ট দ্য সলিউশন ইন দ্য বিকার, যে অ্যাড করছে, যেটা যে অ্যাড করছে এটা যাতে পুরোপুরি ডিজলভ হয় এবং সেই সঙ্গে তোমার ইউনিফর্ম টেম্পারেচার হয়, মানে ডিস্ট্রিবিউট হয় কি হিট ইভেনলি, এই জন্য আর কি স্টার করছে, ঠিক আছে? এটা হলো কথা। তো গ্রাফ এর অবভিয়াসলি লাইন অফ বেস্ট ফিট ড্র করবা, চেষ্টা করবা যতগুলা ক্রস পয়েন্টস লাইনের সঙ্গে যায় আর কি। Another student carried out the experiment using a polystyrene cup in the place of a glass figure. Explain how this student's graph would be different. You may annotate the graph as part of your answer. Given there are no heat losses when using a polystyrene cup is a better insulator. ঠিক আছে? Temperature change is greater, hence the minimum temperature is lower. এটাই তো মেইন বিষয়, টেম্পারেচার চেঞ্জটা গ্রেটার হবে কারণ যেহেতু হিট লস কম হইতেছে, সো মিনিমাম টেম্পারেচারটা কম থাকবে। স্লোপ অফ দ্য গ্রাফ কি হবে, অবশ্যই লেস স্টিপ হবে, কারণ বুঝতেই পারতেছো হিট লসটা কম হবে। সো এটা হলো কথা। হ্যান্স টেম্পারেচার উড ইনক্রিজ বাট এট আ স্লোয়ার রেট ওয়েন টাইম ইজ গ্রেটার দেন 90, সো স্লোয়ার রেটে তোমার টেম্পারেচারটা ইনক্রিজ হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? ইকুয়েশন দিয়ে তোমাকে ইকুয়েশন সাধারণত দিয়ে দিতে পারে, ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ, তখন কি করবা, ম্যাথ
যা ভ্যালু দেওয়া থাকবে ওই ম্যাথ দিয়ে ডেলিজ বার করবা, ঠিক আছে? কি কি অ্যাজাম্পশন, এটা তো জানো, এই অ্যাজাম্পশনস গুলাই দেখো একদম ডিরেক্টলি পাস পেপারে ওরা বলছে স্টেট টু অ্যাজাম্পশনস মেড ইন দিস ক্যালকুলেশন, তো এটা তো জানো, শিখাইলাম তাই না? এটা হলো কথা। আচ্ছা, এটাকে বলা হয় তোমার বেসিক্যালি ইউ শেপ, মানে ইউ শেপ কি বলে, ডেলিভারি টিউব, ঠিক আছে? এখানে কি হয়, মানে আমরা করি, মানে স্টিমের সাহায্যে, মানে প্রেসারের সাহায্যে, এবং এই যে সিলিকা জেল যেগুলা, এগুলো হইতেছে ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে, আর সোডা লাইমটা কি বলে, কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে। তো এই ডেলিভারি টিউবের মাধ্যমে আমরা একটা গ্যাসকে পিউরিফাই করে ছেড়ে দিই, কিংবা মানে কালেক্ট করে থাকি। কি কি মেজারমেন্টস লাগবে এখানে? প্রথমত আমরা ইউটিউবের মাস বার করবো এন্ড দেয়ার কন্টেন্টস। তারপরে মাস বিফোর এন্ড আফটার কম্বাসন, কারণ কম্বাসন করার সময় যে অক্সিজেন বার্ন হবে, বিফোর কি ছিল এবং আফটার কি ছিল ওটা তো গুরুত্বপূর্ণ। 1.33 যদিও বিফোর, বাট আফটার কি হবে ওটা তো কমবে তাই না, কারণ অক্সিজেনটা বার্ন হইতেছে, ঠিক আছে? তারপরে দেখবা দ্যাট গিভ টু রিজনস ওয়াই এন্ড নট এয়ার শুড বি ইউজ, কারণ তুমি দেখো এয়ারে শুধু কি অক্সিজেন থাকে? না, অক্সিজেন থাকে না, কার্বন ডাই অক্সাইডও থাকে, ওয়াটারও থাকে। তো কমপ্লিট কম্বাশনের জন্য আমাদের তো আর পানি আর কার্বন ডাই অক্সাইড লাগবে না, এগুলো ইন্টারফেয়ার করবে তাই না? সেই জন্য পিওর অক্সিজেনটা গুরুত্বপূর্ণ। সাথে কমপ্লিট কম্বাশন সাধারণত পিওর অক্সিজেন, মানে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকলেই হয়। তারপরে when PCl5 is state what can be deduced about the from this observation, তো দেখো কি বলছে, আমরা জানি এটা খুবই সোজা, OH গ্রুপ আছে তাই না, কারণ BCl5 এড করলে স্টিমি হোয়াইট ফোম তৈরি হওয়া মানে OH গ্রুপ তাই না? কম্পাউন্ড এক্স ইদার একটা অ্যালকোহল হইতে পারে কিংবা কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের COOH যেটা, এখানে কিন্তু তোমাদের OH গ্রুপটা আছে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদেরকে এই আরেকটা কোয়েশ্চেন দিছে আর কি, এই প্রসিজিওর দিয়ে দিছে, আয়নিক ইকুয়েশনটা লিখতে বলছে, তোমরা আয়নিক ইকুয়েশনটা এভাবে লিখে ফেলবা। আহ that when sodium sulfate is added to conical flask in step 2 তে কি বেরিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করা হয় কি সোডিয়াম সালফেটের সঙ্গে, তাহলে বুঝতেই পারতেছো সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড অ্যাড করে এটা তৈরি হয়। তারপরে আয়নিক ফর্মে লিখে স্পেকটেটর আয়নগুলো কেটে দিবা, কেটে তুমি মেইন আয়নিক ফর্মটা লিখে ফেলতে পারবা। ওকে, তারপরে হইতেছে গিভ আ পসিবল রিজন ওয়াই ইট ইজ নেসেসারি টু অ্যাড সোডিয়াম সালফেট সলিউশন, এবং আনসারটা তোমাকে জাস্টিফাই করতে হবে। তো আমরা যদি বেরিয়াম আয়ন্সকে রিমুভ করতে চাই, কারণ অবশ্যই বেরিয়াম আয়ন্স রিমুভ না করলে তারা নিজেরাই বলতে পারো প্রিসিপিটেট তৈরি করবে ক্রোমেট আয়নের সঙ্গে, তাই না? সো এই হইতেছে মেইন কারণ যে সোডিয়াম সালফেটটা আগে কেন ইউজ করা হয়। রেড প্রিসিপিটেট অফ সিলভার অনলি ফর্মস আফটার অল দ্য সোডিয়াম, কারণ দেখো সিলভার ক্লোরাইড কিন্তু মাচ লেস সলিউবল দেন সিলভার ক্রোমেট, এটা যেহেতু লেস সলিউবল এই জন্য বলতে পারো ওই আম, কি বলে রেড প্রিসিপিটেট তখনই তৈরি হয় যখন সব ক্লোরাইড আয়ন্স গুলা কি রিয়াক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো হলো কথা। এটা আরেকটা কোয়েশ্চেন, this is basically like an what can I say, like a combined system of something, এই যে বললাম না অ্যাসেম্বল দ্য অ্যাপারেটাস, ওরা দুই তিনটা অ্যাপারেটাস মিলায়ে একটা কম্বাইন্ড অ্যাপারেটাস এখানে বানিয়েছে বলতে গেলে। তো এখানে বলছে যে granules of anhydrous calcium chloride are held between two ceramic wool plugs in the combustion tube. Explain the purpose of the anhydrous calcium chloride, কেন এই যে পানি অ্যাবজর্ব করা তাই না, কারণ আদারওয়াইজ অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু পানির সঙ্গে রিঅ্যাক্ট করবে। গ্র্যানিউলস গুলা কেন ইউজ করা হয় পাউডার রেদার দেন পাউডার, কারণ ক্লোরিন গ্যাস যাতে পাস হয়, কারণ তুমি যদি পাউডার হিসেবে ইউজ করো ক্লোরিন গ্যাসটা পাস হইতে পারবে না, ঠিক আছে? এটা হলো কথা। দ্য রিয়াকশন অকার ইন স্টেপ টু প্রডিউসেস ক্লোরিন গ্যাস, আমরা জানি ক্লোরিন গ্যাস কিন্তু টক্সিক। তো এটা যেহেতু টক্সিক আমরা এটাকে কি বলছি, এই যে গিভিং এর দ্য বেস্ট ওয়ে মিনিমাইজিং, কোয়েশ্চেনই তোমাকে আজ করছি কি বেস্ট ওয়ে মেজারমেন্ট সেফটি মেজার নিতে পারি যেহেতু ক্লোরিন গ্যাস ইজ টক্সিক। ফিউম কাভার তোমাদেরকে বলছিলাম যে হার্মফুল গ্যাস, এনি টাইপ অফ টক্সিক কিংবা হার্মফুল গ্যাস ইউনিট 3 তে যদি বলে সেফটি মেজারটা কি হবে, সোজা বাংলায় বলবা যে টক্সিক কি ফিউম কাভারটা ইউজ করতে, তোমরা তো সেফ থাকো, মার্ক পেয়ে যাবে এমনিতেই। তারপরে দেখো suggest why the heating of the aluminum in step 3 is delayed by 20 seconds after the initial production of chlorine gas, কারণ কেন ক্লোরিন যাতে বেসিক্যালি এয়ারকে ডিসপ্লেস করে না, so the oxygen does not react with aluminum, ওকে? এই জন্য আর কি, কারণ অ্যালুমিনিয়াম আগে রিঅ্যাক্ট করে ফেলবে ওই ইয়ের সঙ্গে। স্টেট হাউ ইউ নো দ্য রিয়াকশন ইজ কমপ্লিট ইন স্টেপ, যখন অ্যালুমিনিয়াম স্টপস গ্লোয়িং তখনই দেখবে যে রিয়াকশনটা বুঝতে হবে যে শেষ। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মেইন এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাবজর্পশন টিউবে, এই যে কোথায়, হ্যাঁ কোথায় অ্যাবজর্পশন টিউব, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যে অ্যাবজর্পশন টিউব আছে এখানে দেখতে পারতেছো তোমরা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ক্লোরিন গ্যাসগুলো আছে আনরিয়েক্টেড ক্লোরিন গ্যাসগুলা সে কি করবে বেস হিসেবে রিয়াক্ট করবে, আর ক্লোরিন গ্যাস তো অ্যাসিডিক তাই না, সো অ্যাবজর্ব করে বেসিক্যালি প্রিভেন্ট করবে ক্লোরিন গ্যাসকে এসকেপ করতে, ঠিক আছে? এই যে আনরিয়েক্টেড ক্লোরিন গ্যাসগুলো এদিক দিয়ে বের হয়ে এটার সাথে রিয়াক্ট করে তোমার একটা সল্ট তৈরি করে ফেলবে,
ঠিক আছে? In test for an acid is added followed by aqueous variant. Give a reason why the mixture needs to be acidified. কারণ অ্যাসিডিফিকেশন লাগে, কারণ ইনসলিউবল বেরিয়াম কম্পাউন্ডস সৃষ্টির জন্য স্পেসিফিক কম্পাউন্ডস, যখন তুমি কার্বনেটস এগুলো কিন্তু প্রেসিপিটেট হোয়াইট প্রেসিপিটেট দিতে পারে, এগুলো সরানোর জন্য দ্যাট, এই যে বললাম না, দ্যাট উড ফর্ম প্রেসিপিটেটস অর রিঅ্যাক্ট উইথ বেরিয়াম ক্লোরাইড। হোয়াইট প্রেসিপিটেট তৈরি হলে তুমি তো বুঝতে পারবে না যে সালফেট আয়নের জন্য হোয়াইট পিপিটি তৈরি হয়েছে নাকি তোমার কার্বনিক আয়নের জন্য হোয়াইট প্রেসিপিটেটটা তৈরি হয়েছে। ওকে, তো এটা হলো কথা। আইডেন্টিফাই বাই নেম অর ফর্মুলা আ সুইটেবল অ্যাসিড, জাস্টিফাই ইওর আনসার। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো কিংবা নাইট্রিক অ্যাসিড বলো, ইউজিং সালফিউরিক অ্যাসিড অ্যান্ড প্রেসিপিটেটস বেরিয়াম আয়নস এন্ড প্রডিউস বেরিয়াম সালফেট। এটা তো গেল, তাই না? যে সুইটেবল অ্যাসিড সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। এটা হলো কথা। তারপরে বলছে a student is given a sample of white crystals to test for sulfate ions. Describe how the test should be carried out, including the positive result. So যখনই একটা সলিড থাকে টেস্টের জন্য কি করবা, a small quantity of solid কে তুমি deionized water এ dissolve করবা এবং reagents গুলোকে অ্যাড করবা, white precipitate তৈরি হবে। ঠিক আছে? একটা পসিবল রিজন যদি বলি একটা রাফ টাইট্রেশনের জন্য কি করবা, to determine the approximate endpoint so that other titrations can be completed more quickly, know the approximate titer to know when the color change. Exactly, যে রাফ টাইট্রেশন মেইনলি কি করি আমরা, একটা নোন ভ্যালু, ওই যে তোমাদেরকে শিখিয়েছিলাম স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে, যে টাইট্রেশনটা মানে টাইট্রেশনে ইউজ করা হয় স্ট্যান্ডার্ড সলিউশন যেটা, তো আমরা কি করতেছি একটা নোন কনসেন্ট্রেশন সলিউশন ইউজ করে আননোন কনসেন্ট্রেশন সলিউশনকে আমরা টাইট্রেট করতেছি, যাতে কতটুকু ভলিউম অফ অ্যাসিড কিংবা অ্যালকালি লাগে ওই পার্টিকুলার সলিউশনকে ইয়ে করার জন্য, নিউট্রালাইজ করার জন্য। ঠিক আছে, এটাই তো মেইন কাজ। সো এই হইতেছে রাফ টাইট্রেশনের কাজ, এটা লিখে নিতে পারো। ওকে, এটা হচ্ছে একটা গ্রাফ, জাস্ট এটা তোমাকে মানে প্লট করে দুইটা লাইন ড্র করে বেসিক্যালি ইন্টারসেকশন পয়েন্টটা দেখাই দিতে হবে। স্টেজ ওয়াই দ্য হাইট অফ দ্য প্রিসিপিটেট বিকামস অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট, অল অফ দ্য আয়োডাইড হ্যাজ রিঅ্যাক্টেড, তো তাই বলতে পারো যে নাইট্রেট আয়নস অনেক এক্সেস, মানে নাইট্রেট আয়ন এক্সেস থাকার ফলে বলতে পারো এই জন্য আর কি তোমার কি হয়েছে, কনস্ট্যান্ট হয়ে গেছে বলতে গেলে, আর আর রিঅ্যাক্ট করতেছে না। ঠিক আছে, এটা হলো কথা। Suggest why some of the precipitate heights may be above the maximum height expected, because as the precipitate was not allowed to settle down, যেহেতু সে সেটেল হওয়ার জন্য সময় মিলছে না, এই যে এটা হইতেছে ইয়ে, কিন্তু দেখা গেছে যে এক্সপেক্টেড হাইট অনুযায়ী এর চেয়ে বেশিও হইতে পারে। কেন? কারণ হয়তোবা প্রেসিপিটেটটা ভালোভাবে সময় দেওয়া হয়েছে না এটাকে সেটেল হওয়ার জন্য, যার ফলেই বলতে পারো রিয়াকশনটা কমপ্লিশনে গেছে না, বলতে গেলে আরো রিয়াক্ট করতেছিল। ঠিক আছে, এই সিম্বলস গুলো অবশ্যই মনে রাখবা, এটা তো তোমাদেরকে আগেই বললাম, তাই না? ওকে, তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আমার আজকে ইয়ে করতেছে, মানে শরীরটা খারাপ বলতে গেলে, আমি আর পারতেছি না আজকে ইয়ে করতে। আমরা ওকে স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। আপনি মকটা কবে নেওয়া শুরু করবেন একটু বললে ভালো হতো। ওকে, আমাদের মকটা তোমাদের ইয়ে হবে কি বলে, নেক্সট উইকের লাস্টে থেকে বেসিক্যালি শুরু হবে। আমি হয়তো বা আরো 2টা ক্লাস নিব, এরপরে ইয়ে কি বলে মক শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকেই তোমাদেরকে রুটিনটা দিয়ে দিব। ওকে, ওকে স্যার। রুটিনটা দিয়ে দিব। আর হোমওয়ার্কগুলো অবশ্যই পাঠাবা। তুমি আমাকে তো ইয়ে করলা না, হোমওয়ার্কগুলো আজকের ভিতরেই পাঠাবা, বারবার বলতেছি, কিংবা কালকের ভিতরে পাঠাবা। মকের সময় আমি চাইবো না তোমরা হোমওয়ার্ক সেন্ড করো, এবং আমি এটা অ্যাকসেপ্টও করবো না। আর দ্বিতীয় কথা হইতেছে, মকের পরে তো অবশ্যই ডিসকাশন হবে মকের উপরে। আরেকটা কথা হইতেছে, মকের সময় তো তোমরা রিভিশন মোডে থাকবা। সো লাইক রিভিশনের সময় যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ দিবা, আমি চেষ্টা করব কি ওইটা তোমাদেরকে হেল্প করতে, কারণ মকটা কি ইটস আ রিফ্লেকশন অফ ইওর প্রিপারেশন, ইজন্ট ইট? সুতরাং যখন প্রিপারেশন নিবা তখন চেষ্টা করবা তোমাদের উইকনেসেস গুলা, অবভিয়াসলি যদি কোনো উইকনেস থাকে আর কি, বা তোমার যদি মনে হয় একটু পলিশিং দরকার, তো অবশ্যই আমাকে মানে ওই ব্যাপারে কিংবা ওই স্পেসিফিক টপিক কিংবা ওই স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন ব্যাপারে আমাকে জানাবা। চেষ্টা করবো ওয়ার্কশিট কিংবা তোমাদেরকে হেল্প করতে। ঠিক আছে, তো এটা হলো কথা। আমি রুটিন আজকে দিয়ে দিব, ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 তিনটারই নিব আর কি। আর হ্যাঁ, এই হইলো কথা। নেক্সট ক্লাসে আমি ইউনিট 3 আরেকটা ক্লাস দিব, এটা দিয়ে আমি ইউনিট 3টা শেষ করে দিয়ে দিব। তোমাদের যদি ইউনিট 3 রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইউনো কন্ট্যাক্ট করবা আর কি। ঠিক আছে, আমার কাছে মনে হয় না এত কিছু থাকার কথা। তোমরা যদি ওই আগের নোটটা পড়ো যেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়েছি কালকের ক্লাসের পরে যেটা, আর এই নোটটা যদি পড়ো, মানে এই নোটটা মানে বিশেষ করে পাস্ট পেপারস রিলেটেড যেটা বললাম যে কম্পাইল করে দিছি যে
কোয়েশ্চেনগুলা, এই কোয়েশ্চেনগুলো যদি দেখে যাও, বিশেষ করে আমার মকের জন্য প্লাস বলতে পারো তোমার সামনে যে তুমি ইয়ে দিবা মানে মেইন এক্সাম দিবা, খুবই কাজে আসবে। ওকে, সো আজকের জন্য বাই। তিনজনই আমাকে হোমওয়ার্কগুলো পাঠাবা, ঠিক আছে? ওকে, সি ইউ।